আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও যখন থাকতে চাইছে না থাকতে হবে না। মা, তোমার যেখানে ইচ্ছে তুমি সেখানে থাকবে, কেমন? তুষি মৃদু হেসে বাবার পানে তাকাই। জন্ম থেকে শূন্যের মতো বড় হয় ও যে জীবনের এই মোড়ে এসে এত ভালোবাসা পাবে আদৌ ভাবিনি কখনো। আচ্ছা, এর পেছনে কি বিটকেলটার হাত নেই? আছে তো। মানুষটা জীবনে আসতেই তুষি সব কেমন চুটকিতে বদলে গেছে। ও বদলেছে, ওর পরিচয় বদলেছে। বিরাট এক শূন্যতা থেকে পূর্ণ হয়েছে চোখের নিমিষে। মরণ অবধি তুষির আর চাওয়ার কিছু নেই। এখন শুধু অনুভূতির সবটুকু দিয়ে ও ইয়াসিরকে চাই, শুধু ইয়াসিরকে, ব্যাস। তনিমা মাথায় হাত রেখে বললেন, আচ্ছা তুষি, বলতো দুপুরে কি খাবি? তোর যা পছন্দ আজ আমি তাই রান্না করব। আইরিন বিড়বিড় করে বলল। ও গড, আমি রুম থেকে সাথে করে তুলো কেন আনিনি? অয়ন বলল। বা মামনি, শুধু তোষি আমি আর রিউষা কিচ্ছু পাবো না? তুষি স্ফুর্ত গলায় বলল। পাবেন না কেন? আমরা সবাই মিলেমিশে খাবো। আমার যা তা তো আপনাদের দুজনেরও। অয়ন এক পেশে হাসলো, মাথা নামিয়ে ভাবল। আমরা না তোষি, কথাটা হবে আমি আর তুমি, আমাদের দুজনের মাঝে আর কিচ্ছু আসবে না, কোনোদিন না। সাইফুল বলেন। তাহলে তো বাজার করতে হবে ভাবি। বাজার আছে না লোক পাঠাবো? আগে তো শুনিনি, তোমার মেয়ে কি খাবে? তুষি মাথা নেড়ে বলল। লাউ দিয়ে ডাল, চিংড়ি ভুনা আর ইলিশ মাছ খাবো। ব্যাস। হ্যাঁ। তনিমা চায়ের পানে চাইলেন। রেহনুমার ঠোঁটে রাজ্যজয়ী হাসি। সাইফুল ব্যতিব্যস্ত আওড়ালেন। আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি মাছ আনতে। একেবারে বাজারে টাটকা ইলিশ আমার ঘরেই যেন আসে। হাসনা বানু সব চুপ করে দেখছিলেন। তুষির প্রতি সবার এত আদর আহ্লাদে বুক জুড়িয়ে গেছে তার। আহা, মেয়েটা এত বছর পর নিজের লোকেদের ফিরে পেল, এখন খুব সুখে থাকুকও। এছাড়া ওনার আর কি চাই? আচমকা কলিং বেল বাজল। ইয়াসির আর মিন্তু ছাড়া বাড়ির বাইরে কেউ ছিল না। ওদেরও এখন ফেরার কথা নয়, তাও দ্রুত পায়ে গিয়ে দরজা খুলল আসমা। সাথে সাথে একটি নারী কণ্ঠ চেঁচিয়ে উঠল আনন্দে। মায়া! আসমা আতকে ওঠে, এক লাফে ছিটকে আসে পেছনে, চোখ বড় করে বলল। নারীটি চোখের কালো চশমা খুললেন, কপাল কুঁচকে দেখলেন আসমাকে। হু আর ইউ? তুমি কে? আসমা কিছু বলার আগেই খাবার ফেলে ছুটে গেল আইরিন, দুহাতে জাপটে ধরে ডাকল। মাম্মাম। বাকিদের চোখে মুখে বিস্ময়। তুষি কৌতূহলে ইউষার দিকে চাইল। সে ফিসফিস করে বলল, ফুপি। এবার ঠোঁট ফাঁকা করে ফিরে চাইল মেয়েটা। বিহ্বল চোখে পা থেকে মাথা অবধি দেখল ওনার কাঁধ সমান চুল, কপালের কাছে আবার ব্যাঙ্কস কাট করা, পরনে হাঁটু সমান ঢিলেঢালা ফতুয়া, নিচেও জিন্সের ঢিলাঢালা প্যান্ট, জর্জেটের স্কার্ফ ঝুলছে গলায়, ঘাড়ে একটা ছোট্ট ব্যাগটা চকচক করছে খুব, ভীষণ ফর্সা গায়ের রং। তুষি বোকা বোকা চোখের পাতা ঝাপটালো টুপটাপ করে। এরকম হিপ হপ ফুপি তো ও ভাবের জন্মে দেখেনি। রোকসানা মেয়ের মাথায় চুমু খেলেন, আদরে গদগদ হয়ে বলেন। ও মাই বেবি, কেমন আছো তুমি? ভালো আছি মাম্মা। পাপা কোথায়? বলতে না বলতেই পেছনে একজন সুপুরুষ ঢুকলেন, সাথে দুহাত ভর্তি ব্যাগ নিয়ে ড্রাইভার। ইশারা মেনে সেগুলো আসমার হাতে তুলে দিলেন তিনি। এতক্ষণে সবাই ধাতস্থ হয়েছেন। কাঁধে আঁচল তুলে রেহনুমা তনিমা এগিয়ে গেলেন, হেসে সালাম দিলেন নাসির উদ্দিন। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি ভালো আছেন? শরীর ভালো আছে এখন? জি জি। সাইফুল অয়ন উঠে এলো তস্ত্র, সবাই মিলে একচোট কোলাকুলি করলো। তনিমা হেসে বলেন, রোকসানা কেমন আছো? ভদ্রমহিলা নাক সিটকে বললেন, ভাবি, ডোন্ট কল মি রুকসানা প্লিজ। এটা শুনতেই ব্যাকডেটেড লাগে। আমার লুকের সাথে নামটা যায় বলো। কল মি সানা, অনলি সানা। তনিমা রেহনুমার মুখ দেখলেন, বললেন। আচ্ছা আচ্ছা, এসো ভেতরে এসো। দুজন ভেতর এলেন, সাদর আপ্যায়নে বসলেন সোফায়। রোকসানা শুধালেন, আম্মু, বড় ভাইজান সবাই কোথায়? রেহনুমা বলেন, ঘরেই আছে, যা তো আসমা, ডেকে নিয়ে আয়। মেয়েটা জোরালো পায়ে ছুটল। রোকসানা অয়নকে বললেন, কেমন আছো বেটা?
ফুপিকে তো ভুলেই গেছো, মনে করেও একটা কল দাও না কখনো। সব কিছু ভালো চলছে তো? আর সার্থক, সে কোথায়? অয়ন এক আঙ্গুলে কপাল চুলকে বলল। কোনটার উত্তর আগে দিব ফুপে? যদি বলতে। তনিমা বললেন। স্বার্থ থানায় গিয়েছে, 8টা নাগাদ চলে আসবে। আসলে তোমাদের তো বিকেলে আসার কথা, তাই। রোকসানা কথা টেনে নিলেন। তাই সকালে এসে বুঝি তোমাদের খুব অসুবিধায় ফেলে দিলাম? রেহনুমা বললেন। এমা, না না, আপা তো বলেনি। আসলে আসলে নকলে ছাড়ো তো। তারপর আইরিনের দিক ফিরে বললেন। আচ্ছা মাই বেবি, তুমি এত শুকিয়ে গেছো কেন? ঠিক করে খাওয়া দাওয়া করো না? তোমার মামিরা বুঝি ঠিক করে তোমার টেক কেয়ার করেনি? ইউশা দীর্ঘশ্বাস ফেলে বিবি করল। এই শুরু। তুষি অবোধের মতো সব চেয়ে চেয়ে দেখছে। ইউশার কথা শুনে কিছু বুঝলো না। ও শুধু ভাবছে এই মহিলা এত ঢং করে কথা বলছে কেন। বিদেশিরা বাংলা বলে যেমন দাঁত ভেঙে ফেলে এরকম করছে কেন। এ তো দেশে জন্মেছে, তাহলে এর সমস্যাটা কোথায়? এদিকে মায়ের প্রশ্নে আমতা আমতা করে হাসলো আইরিন। কদিন ধরে ওর মনের যা অবস্থা, গলা দিয়ে খাবার নামছে এই ঢের। রেহনুমা তনিমা হতাশ চোখে ফের মুখ চাউচাউই করলেন। অয়নের এসব ভালো লাগছে না। পপিকে তো চেনে, ব্যস্ত গলায় বলল। ফুপি তাহলে তোমরা থাকো, আমাকে এখন বের হতে হবে। অলরেডি আই এম গেটিং লেট। যা, এই তো এলাম, এর মধ্যে চলে যাবে? ফুপিকে দেখেই কাজ বেড়ে গেল বুঝি? আমার সেমিনার আছে ফুপি, এখন আসি, রাতে দেখা হবে। ছেলেটা গেল না, এক প্রকার পালালো যেন। রোকসানা এইদিক ওদিক দেখলেন। আচ্ছা ইউষা। তখনই চোখ পড়ল মেয়েটাতে। গুটিসুটি মেরে দাঁড়িয়ে সে। ফুপি তাকাতে জারেশ আরেকটু বাড়ল। রোকসানা হেসে এক হাত বাড়ালেন। কি ব্যাপার, তুমি ওখানে কেন? এদিকে এসো। ইউষা টেনে টুনে এসে এগিয়ে এলো। তার গতিতে একরাশ জড়তা। হাত তুলে সালাম দিল দুজনকে। রোকসানা উঠে এসে ওকে জড়িয়ে ধরলেন। কতগুলো প্যাকেট দেখালেন নেড়েচেড়ে, বলেন। এর মধ্যে অনেক দামি দামি বিউটি প্রোডাক্টস আছে। এই যে তোমার গালে এত পিম্পলস না, সব একদম ভ্যানিশ হয়ে যাবে। ইউষা ক্লান্ত শ্বাস ফেলল। রাত জাগলেই ওর ব্রণ হয়, আবার সেরেও যায় নিচে থেকে, কিন্তু পুপির চিন্তায় শেষ হয় না। মেয়েটা হাসলো তাও। থ্যাংক ইউ হুপি। তুষির মতিভ্রম কখনো কাটেনি। একটা বাংলা সিনেমাতে রিনা খানের ঠিক এইভাবে চুল কাটেছিল। আয় হাই, এখন ডাইনিটার মা যদি ওই রকম হয়। পরপর মাথা নাড়ল দুপাশে, জিভ কেটে ভাবল, না তুষি না, উনি না তোর ফুপি হন। রেসপেক্ট কর। গতকালকের পর থেকেই এক প্রকার ঘরে খিল দিয়ে বসেছিলেন শওকত। একটা বারের জন্য নিচে আসেননি, কিন্তু বোন আসার খবরে আর বসে থাকতে পারলেন না। নেমে এলেন দ্রুত। জয়নবকেও ধরে ধরে নিয়ে এলো আসমা। বসার ঘর আরেকটু সর্ব হলো সাথে। রোকসানা এবারের একমাত্র মেয়ে ছিলেন, দু ভাইয়ের আদরে ছোট্ট বোন। এখনও ওই আদর আহ্লাদ কমেনি। ছুটিকে ভাইমাকে জড়িয়ে ধরলেন তিনি। নাসিরউদ্দিন শাশুড়ির পা ছুঁয়ে সালাম করলেন। তনিমা রেহনুমা গেলেন রান্নাঘরে। অতিথি এসেছে, নাস্তার শরবতের ব্যবস্থা তো করতে হবে। বসার ঘরে একটা বিস্তর গল্প জমে উঠল। তারপর মেয়েটাকে পেয়ে যেন আটখানা হয়ে পড়েছেন জয়নব। তার উপর সবার তো জিনিসপত্র এনেছেন ওনারা। প্রত্যেকের মুখ হাসিতে চকচক করল। আইরিনের গোমরা মুখের বিন্দু মাত্র বদল হলো না। মামন তো এবার ওকে সাথে করে নিয়েই যাবে। আবার কবে এ বাড়ি ফিরবে কে জানে। অতদিনে তুষি যদি ইয়াসিরকে কবজা করে ফেলে। ততক্ষণে বাহারি নাস্তা নিয়ে গৃহিণীরা হাজির হয়ে গেলেন। কথাবার্তার এক পর্যায়ে নাসিরউদ্দিনের নজর পড়ল খাবার টেবিলের ওদিকটাই। বৃদ্ধা এক নারীর পাশে একটি ফুলের মতো মেয়ে কেমন শুকনো মুখে দাঁড়িয়ে আছে। ভদ্রলোক কপাল কুঁচকে বলেন, এই বসে তুষি, আপনাদের মেয়ে সাইফুল ভাই। জনক অবাক হয়ে বলেন, ওর কথা তোমরা কি করে জানলে? আইরিন জানিয়েছিল মা। তোমরা তো আর নিজের থেকে আমাকে কিছু জানানোর প্রয়োজন বোধ করনি। শওকত বললেন। আমরা জানাতাম, চাইছিলাম একবারে দেশে এলে সামনাসামনি কথা বলবো। থাক ভাইজান, আমি সব বুঝি।
ভদ্রলোক আর কথা বাড়ালেন না। রোকসানা ডাকলেন, তুমি ওদিকে দাঁড়িয়ে কেন? এসো। কি রে, যাস না কে? যা। আমার লজ্জা লাগছে। কিন্তু তুষি নড়ল না। হাসনা কনুই দিয়ে গুঁতো দিলেন, কণ্ঠ চেপে বললেন। হাসনা মৃদু রেগে বললেন, ঢঙের কথা কর। হারাডা জড়ম বেড়া মানুষের ফাঁসা হাতাইয়া পকেট মারলি, অহন একটি মহিলার সামনে শরম লাগে তোর? তুষি সূচক শব্দ করল। হাসনা ধাক্কা মারলেন। যা। তনিমা ডাকলেন তখনই। কি রে, আয়। তুষি মোড়াতে মোড়াতে এসে দাঁড়ালো। এক পলচেই মেয়েটার থেকে মাথা নুইয়ে নিলেন শওকত। ঢোক গিলে মন দিলেন চায়ের কাপে। এই মেয়েটাকে দেখলে তার কষ্ট হয়, অপরাধ বোধটা তত্তর করে বাড়ে, চোখে চোখ মেলাতে পারেন না, সাথে ভয় হয় খুব। তুষিটা তাকে বাবার মতোই ভালোবাসে, কিন্তু যেদিন সব সত্যি জেনে যাবে তখন তো আর এই ভালোবাসাটা থাকবে না। স্বার্থর মতো মেয়েটাও ঘৃণা করবে ওনাকে। রোকসানা সূক্ষ্ম চোখে তুষির পা থেকে মাথা মাপলেন, বলেন, যাক, ছোট ভাইজানের দুটো মেয়ে ভাবির মতো গায়ের রং পায়নি, একদম আমাদের মতো হয়েছে। নাসরুদ্দিন বিরক্তি গিলে মাথা নাড়লেন দুপাশে। স্ত্রীর এসব তেরা বেঁকা কথা তার একদম পছন্দ না। এদিকে রেহনুমা চুপ রইল। আস্তে করে চসূচক শব্দ করল ইউষা। ফুপির এমনিতেই সব ভালো, কিন্তু মা আর বড় মায়ের পেছনে কেমন হত্য দিয়ে পড়ে থাকে। ওর মা শ্যামলা নয়, আবার খুব আহামরি ফর্সাও না, কিন্তু ফুপি প্রত্যেকবারই কিছু না কিছু শোনাবেই। কথাটাই কেউ কোনো রাগ করলো না, সবাই চুপ। এরই মাঝে তুষি ফট করে বলে ফেল, ইস, আপনার মেয়েটাও যদি আমাদের মতো হতো। তুরন্ত চটক কাটার নাই ঘুরে চাইল সকলে। হতভম্ব চোখে মুখ তুলল আইরিন। এই হাড়ে বজ্জাত মেয়ে আবার ওকে নিয়ে কি বলবে এখন? রোকসানা বুঝতে না পেরে বলেন। মানে? তুষি নাক মুখ গুটি বলল, মানে আবার কি? এই তো দেখুন না, ওর নাকটা কি বোচা, মনে হচ্ছে কেউ দুটো বাঁশের মাঝে রেখে চাপ দিয়ে ভোঁতা করে দিয়েছে। আর ঠোঁট এতখানি চ্যাপ্টা, বস্তিতে আমি কাউকে ঘুষি দিলে তার ঠোঁটের অবস্থা ফুলে এমন ঢোল হয়ে যেত। আর সাইজের কথা কি বলবো, আমি খাটো, এ আমার চেয়েও খাটো। তারপর তুষি দীর্ঘশ্বাস পেল, যেন কত দুঃখ পাচ্ছে। বলল, শুধু গায়ের রংটা ক্যাটকেটে সাদা হলেই কি আর চলে? বাকি সব যদি ভালো না হয়? হাসনা জিভ এক হাত বেরিয়ে এলো। এমি আর শুধরালো না। রোকসানা তাজ্জব স্তম্ভিত। নোট লিপস্টিক পরা ঠোঁট জোড়া দু প্রান্তে গিয়ে বসলো তার। বাকিরাও গোল গোল চোখে যেয়ে হতবুদ্ধি বনে নিজের চেহারা ছিল আইরিন। ওর নাক ঠোঁট সত্যি অমন দেখতে। রেহনুমা ট্রে হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন, বিস্ময়ে বিভূত বনে গেলেন মেয়ের কথা শুনে। তার তুষি তার হয়ে লড়ল, তাকে ছোট করার বিরুদ্ধে আকারে ইঙ্গিতে প্রতিবাদ জানালো। এসব কি সত্যি? ভদ্রমহিলা হতবাক নয়নে স্বামীর পানে চাইলেন। দুঠোঁট টেনে তৃপ্তির হাসি হাসলেন সাইফুল। চোখের পাতা ফেলে বোঝালেন, আমাদের মেয়ে। নাসির গলা খাকারি দিলেন, প্রসঙ্গ কাটাতে বলেন, আচ্ছা, তোমার সাথে তো স্বার্থর বিয়ে হয়েছে তাই না? তুষির সবচেয়ে প্রিয় প্রশ্ন এটা। সবেগে মাথা নাড়তে যাবে, রোকসানা প্রতিমধ্যেই টেনে টেনে বলেন, ওটা তো এক প্রকার লোক ঠকানো বিয়ে। তুমি আগে চুরি করতে না? কি কপাল তোমার, সারা জীবন চুরি টুরি করে শেষে আমাদের বাড়ির মেয়ে হয়ে গেলে। ভাইজান, তুমি তো আমাকে এসব নিয়ে কিছু বললেই না। আইরিনই সব ফোন করে জানিয়েছে। আচ্ছা ছোট ভাইজান, তোমরা সব রকম প্রমাণ টমাণ নিয়েছো তো? মানে শিওর তো ও তোমাদেরই মেয়ে? এসব আবার ওই ভদ্রমহিলার কোনো বানানো গল্প টল্প নয় তো? হাসনার মুখখানা সংকীর্ণ হলো। তুষির মেজাজ ভারী চটে গেল এবার। এই মহিলা তো ডাইনি আইরিনের এক কাঠি উপরে। তেরে মেরে উত্তর দিতে গেলে সামনে থাকা ইউষা মাথা নেড়ে না করলো, অনুনয়ে বোঝালো। মেহমান মানুষ, অশান্তি করার দরকার নেই। সাইফুল বলেন, আর কি প্রমাণ নেবে? উনি কি নিজে যেছে সব বলেছেন? স্বার্থ প্রেশার দিতেই না স্বীকার করা। আর সব থেকে বড় কথা, উনি যে হাসপাতালে আয়া ছিলেন সেটা আমার এখনও স্পষ্ট মনে আছে। তাই এই ব্যাপারটা নিয়ে অন্তত মিথ্যা বলার কোনো জায়গা নেই। না থাকলেই ভালো, তোমাদের ব্যাপার, তোমরাই বোঝো।
আমার তো বড় ভাবির জন্য খারাপ লাগছে। ছেলে এত বড় পুলিশ অফিসার, ভাইজান এত বড় আর্মি অফিসার ছিলেন, অথচ ছেলের বউ হবে একেবারে ইলিটারেট একটা মেয়ে। হোক সে আমাদের বংশের, কিন্তু ওই যে বস্তিতে চুরি টুরি করে বেড়াল এতদিন, এই ট্যাগ কি আর সহজে মোছা যাবে? ভাইজানকে কত করে বলছিলাম আমার আইরিনের সাথে সার্থকে ভাবতে, শুনলই না। এখন বুঝুক যা বোঝার। এতক্ষণ দুঃখে চুপসে থাকা আইরিন মুখ তুলল অমনি। অবিশ্বাস আর বিমূর্ততায় চোখ জোড়া ঝলকে উঠল তার। মাম্মাম আর ওর ইয়াসিরের বিয়ের ব্যাপারে আগে থেকেই ভেবেছেন, এটা তো ও জানতই না। ও আরও মাম্মামের ভয়ে এতদিন কেন বাড়াবাড়ি করেনি, জানলে তো ব্যাপারটা আরও সহজ হয়ে যেত। তনিমা স্বামীর দিকে তাকালেন, দুজনের মুখেই অস্বস্তি চিহ্ন। রেনুমা সাইফুলের চেহারা ছোট হয়ে বসেছে। মেয়ে নিয়ে এ ধরনের কথাবার্তা শোনা যায়? জয়নব বলেন। আহা, এসব এখন থাক না। নাসিরও বলেন। সেই থাক, বললেই তো আর সব ঠিক হবে না। শওকত জবাব দিলেন, এতক্ষণে তুষেকে নিয়ে আমাদের কারো কোনো সমস্যা নেই, আমারও না, তোর ভাবিরও না। একটা দুর্ঘটনায় ও আলাদা হয়ে গেছিল, তাই ওকে এভাবে বড় হতে হয়েছে। ছোট থেকে আমাদের সাথে থাকলে ও বাকি সবার মতোই হতো। তুই আমাদের জন্য অহেতুক চিন্তা না করে বরং শুক্রিয়া কর যে ওকে আমরা এত বছর পরে আবার ফিরে পেলাম। ইলিটারেট হলেও ওর মতো বড় মন সবার হয় না। পাঠ্যপুস্তকের শিক্ষা দিয়ে কি হবে? মনের দিক থেকে মানুষটাই যদি ঠিক না হয়, আজ হয়তো স্বার্থ আর ওর মাঝে কিছু ঝামেলা আছে, কিন্তু আমরা সবাই জানি তুষি ওর গুণ দিয়ে ঠিক সব জয় করে নেবে। কিরে সাইফুল, তাই তো? ভদ্রলোকের ঠোঁটে হাসি ফুটল। ঝকঝকে নয়নে স্ত্রীকে দেখলেন একবার। ভাইয়ের কথাই দুজনের ভেতর জুড়িয়ে গিয়েছে। জবাবে ঝটপট মাথা নাড়লেন তিনি। তনিমা হেসে বললেন, একদম তাই, তুষি খুব ভালো মেয়ে। আমার ছেলের জন্য আমি এরকম বৌমাই চেয়েছি, ও ঠিক তেমন। বলতে বলতে মেয়েটার মাথায় হাত বোলালেন তিনি। তুষির আর উত্তর দিতে হলো না। চাচা চাচির কথাতেই তার হৃদয় ভরে গেল। স্বচ্ছ চোখ ভিজল ভীষণ ভালো লাগার জোরে। ও জানে তনিমার কথা সত্যি নয়। ওর মতো বেগুন, ওর মতো মূর্খ ডানপিটের বৌমা কেউ কখনো চাইতেই পারে না। কিন্তু তাও তো ওর হয়ে দুজন লড়েছে, কারো কাছে ছোট হতে দেয়নি। এর বেশি একটা মেয়ের তার পরিবার থেকে চাওয়ার আর কি থাকতে পারে? সবার এত মিল, এক একজনের ঠোঁট ভরা হাসি। অথচ রোকসানার কাল চলে গেল। কপাল কুচকে কোনো মতে চায়ের কাপে ঠোঁট রাখলেন তিনি। নাসির উদ্দিন কানের পাশে কণ্ঠ চেপে বলেন, কি দরকার ছিল তোমার এসব বলার? এখন দিল তো মুখের উপর অপমানটা করে। এতকাল অ্যাব্রোডে থেকেও কখন কি বলতে হয় কিচ্ছু শিখলে না? স্বামীর কথা যেন রাগের আগুনে এক টুকরো ঘি। দাঁত মুখ খিচে রোকসানা চুপ করে রইলেন। মাথা ঘুরছে। বড় ভাবি এমন মেয়ে ছেলের জন্য চেয়েছে বলতে কি বোঝালেন? তার মেয়ে তবে ফেল না। টেলিভিশনে ইয়াসিরের একটা ফুটেজ দেখা যাচ্ছে। গণমাধ্যমে তার দেওয়া ইন্টারভিউ। সম্প্রতি আরেকটা নতুন কেস নিয়ে সরব থানা। পরকীয়ার জের ধরে নিজের স্ত্রীকে গলা কেটে হত্যা করে পালিয়েছে এক লোক। তদন্তের দায়িত্ব পড়েছে ইয়াসিরের কাঁধে। সংখ্যাতীত মাইকের সামনে সে জানাচ্ছিল কি থেকে কি হয়েছে। খবরটা সারাদিনই এ চ্যানেল ও চ্যানেলে ঘুরছে। সৈয়দ পরিবারের কাছে এসব অবশ্য ডাল ভাতের মতো। তবে চলমান ওই চিত্রের দিকে কিছুক্ষণ নিষ্পলক চেয়ে রইল তুষি। হঠাৎই খুব মন খারাপ হলো। এই মানুষটা যে কবে ওর হবে, কবে একটু তৃষ্ণা মিটিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখবে, কবে ইয়াসিরের এই শক্তপোক্ত গরণ স্পর্শ করে চোখে চোখ রাখবে তুষি। ও যে ভয় ডরে সামনে দাঁড়িয়ে কিছু বলতেও পারে না। তুষির মন আজ সারাদিনই এ নিয়ে বিক্ষিপ্ত ছিল। বাড়িতে এত রান্নাবান্না, এত আয়োজন, রোকসানা আশায় দ্বিগুণ বাবাদের উৎসব সে চাইলেও মন দিতে পারছে না। বসে ঘরে তখন গল্পগুজব হচ্ছিল। রোকসানা আশাতে আজ আর কেউ কাজবাজে চাননি। তুষি আলগোচে সেখান থেকে উঠে গেল। আপাতত এই দুনিয়া ওর কাছে বিষাদ তিক্ত। এসব আড্ডা গল্পে থাকার কিচ্ছু নেই।
ইয়াসির বাড়ি ফিরল রাত 9টার পরে। বিশাল সোফা সেট জুড়ে তখন সকলেই ছিলেন। এক দফা চায়ের আসর শেষ হয়েছে সবে। ইয়াসির তখনই এলো। সবার কথাবার্তা থামলো ওকে দেখে। শওকত এবার চেয়ে চোখ সরিয়ে নিলেন। আগে তো ছেলেটার সাথে কথা বলতে পারতেনই না, এখন সেই না পারাটুকু যেন তত্ত্ব করে বেড়েছে। চোখে চোখ মেলানো দুঃসাধ্য। রোকসানা ওকে দেখে উঠে এলেন, হেসে জড়িয়ে ধরলেন দুহাতে। আটখানা হয়ে বলেন, স্বার্থ, মাই হ্যান্ডসাম বয়, কি খবর তোমার? কেমন আছো? ইয়াসির হাসলো, খুব ক্লান্ত হাসি। ভালো, তুমি ভালো আছো? রোকসানা মাথা নাড়েন। ফের কিছু বলার আগে সময় দিল না ইয়াসির, নিজের মতো জানিয়ে দিল, থাকো, ফ্রেশ হবো। পাশ কাটিয়ে হেঁটে গেল সাথে সাথে। দুদণ্ড দাঁড়ালো না। তনিমা চাইলেন রেহনুমার দিকে, ভুরু উঁচিয়ে উঁচিয়ে কথা বলেন ইশারায়। তারপর মাথা নেড়ে উঠে দাঁড়ালেন রমণী। সবার উদ্দেশ্যে জানালেন, দেখে আসি ওর কি লাগে না লাগে। রোকসানা ভারী হতাশ হয়েছেন। প্রায় মাস 6 পরে দেখা হলো, অথচ ছেলেটা ভালো করে দুটো কথা বলল না। নিরস গলায় বললেন, ও দেখি এখনো আগের মতোই আছে ভাইজান। তোমার সাথে কথা বলে নাকি তাও বলে না? শওকতের চেহারায় কালো মেঘ। জয়নব বললেন, আইরিনা তোকে সব খবর দেয়, তা এটুকু বলেনি? ভদ্রমহিলা থতমত খেলেন, গলা ছেড়ে কাশলেন অল্প। সে সময় আইরিনের নজর অন্য কোথাও। ইয়াসির চলে যাচ্ছে, দুপাশে চওড়া কাত, একেবারে নিখুঁত স্টাইলে সাটাই করা ঘাড়ের চুল থেকে সব কিছু মুগ্ধ হয়ে দেখছে সে। দেখতে দেখতে দুই ঠোঁট দুই দিকে সরল। বোধহয় সৃষ্টিকর্তাও চাইছেন স্বার্থ ভাই তার হোক, না হলে যখনই সব আশা ছেড়ে হাত পা ছেড়ে দিল, তখন মাম্মাম এসে পথ দেখালো কেন? ইউষা বিরস চিত্তে বসে আছে, এসব আসরে তার মন নেই। এমনিতেও ওর মেজাজ ভালো না। ফুপি গল্প করার নামে জোর করে বসিয়ে রেখেছে। তাও যদি কোনো ভালো কথা হতো, ওই তো প্রতি শব্দের মাঝে বড় মাকে খোঁচা মেরে যাওয়া, এতে কি যে রাগ হয় ইউষার। একটু আগে বড় মা জানিয়ে এলেন কি দারুণ হয়েছে খেতে, অথচ ফুপি চোখ মুখ কুচকে বলেন, এত চিনি, আবার লিকারও নেই। এটা কেমন চা? এত বছরে ভাবি চায়ের হাতও গড়লে না। ভাইজান খাও কি করে? নাসির তো এটা খেতেই পারবে না। ওর আবার আমার হাতের চা ছাড়া সহজে ভালো লাগে না। তনিমা ফের ভালো করে চা দিতে ব্যস্ত হলেন। শওকত বিরক্তি গিললেন মনে মনে, কিন্তু অপ্রস্তুত হেসেছেন নাসির। অথচ ইউষা দেখলো কেমন ফটাফট চুমুক দিয়ে ফুপা কাপ খালি করে ফেলো। তারপর ওর যখন চোখ পড়ল তুষি কোথাও নেই, উঠে এলো অমনি। স্টোররুমে এসে দেখলো খাটের উপর বোম মেরে বসে আছে মেয়েটা। ইউষা কপাল কুচকে বলল, ভাইয়া ফিরেছেন আর তুমি কিনা এখানে? তুষি তেতে বলল, তো কি করব? গলা জড়িয়ে ধরে চুমু খাবো? ইউষা দুষ্টু হেসে বলল, খেতে চাইছো না তা নয়, চান্স দিলেই খাবে। তুষি ভেংচি কাটলো, পরপরই দুঃখী দুঃখী মুখ করে বলল, চান্স দেবেন উনি? আমি কি চান্স দেওয়ার যোগ্য নাকি? আমি তো একটা গন্ডমূর্খ। ইউষা এবার আমলে নিল ব্যাপারটা, বুঝলো তুষি সিরিয়াস। কাছে বসে বলল, কি হয়েছে বলো তো? তোমার সকালে অমন লাফিয়ে লাফিয়ে ছুটলে, তাহলে বলতে পারলে না কেন? তুষি বিষণ্ণ চোখে চাইলো, আর্দ্র স্বরে বলল, ভয় করছে। মনে মনে ভালোবাসার চাইতে সোজাসুজি প্রত্যাখ্যান হওয়ার জ্বালা যে খুব ভয়ানক ইউষা। বোকামি, ফিরিয়ে দেবে কেন? কেন দেবে না? আমি কি ওনার মনের মতো কেউ? তুষি, তুমি ভুলে যাচ্ছ, তুমি এখন আর বস্তির পকেটমার তুষি নও। তুমি এখন সৈয়দ বাড়ির ছোট মেয়ে, কারণ আমি তোমার থেকে 1 মিনিটের বড়। হাসলো ইউষা, ফের বলল, এবারই এখন ভাইয়ার যা তুমিও তাই। তোমার পরিচয় বদলে গেছে তুষি। তাহলে ভাইয়া এখন তোমাকে মেনে নেবে না কেন? ভাইয়া তো জানেন তোমার সাথে কি হয়েছে। তুমি চুরি না হয়ে গেলে আজ তো আমার মতোই হতে। তবে কেন এত বাড়িয়ে চাড়িয়ে ভাবছো? তুষি যেন হুঁশ এলো, সচেতন চিত্রে ভাবল, তাই তো। ও কেন নিজেকে ছোট করে দেখছে? ও তো এখন ইয়াসিরদের বাড়িরই একজন। এই বাড়ির রক্ত বইছে ওর শরীরে। এবার নিশ্চয়ই ওকে বস্তির চোর বলে ইয়াসির দূরে সরিয়ে দেবে না। এখন নিশ্চয়ই ওর ভালোবাসা গ্রহণ করবে মানুষটা। তুষির চেহারায় পদ্ম ফুটল। তাহলে আমি আবার যাব ইউষা? সাহস
ফিরেছে বুঝি? ও মাথা নাড়ল জোরে। হুম। গিয়ে আবার ফিরে আসবে না তো? তুষির কণ্ঠে আত্মবিশ্বাস। না, আমি পারবো এবার, আমাকে পারতেই হবে। যাও, আমিও যাই, প্রচুর পড়া বাকি, জানিও কি হয়। তুষি ধরফড়িয়ে উঠল, ছুটল ঠিক বিদ্যুতের গতিতে। বসার ঘর পেরিয়ে যাওয়ার সময় প্রত্যেকে অবাক হয়ে চাইলেন। সাইফুল বললেন, কই যাস রে মা, আস্তে, পড়ে যাবি। তুষি কোনো কথার জবাব দিল না, দৌড়ে চলল দিশেহারা পাগলের মতো। জয়নব হেসে বললেন, সার্থ ফিরেছে তো, বোধহয় ওর কাছেই যাচ্ছে। যাক সে, যাকগে। নাস্তির কি বলেছিল বলো? ভদ্রলোক ফের কথা শুরু করলেন, কিন্তু আইরিন উদ্গ্রীব চোখে চেয়ে রইল উপরের দিকে। তুষি কি সত্যি স্বার্থ ভাইয়ের কাছে যাচ্ছে নাকি? ও উঠতে নিয়েও বসে পড়ল আবার। না, এখনই কিছু করা যাবে না, আগে পরিস্থিতি ভালোভাবে হাতে আসুক, এরপর। তাছাড়া ভাইয়ের কাছে গেলেও বা কি, সেই তো ঝাড় খেয়েই বেরিয়ে আসবে। ইয়াসির ওয়াশরুমে ঢুকলো শাওনিতে, কিন্তু ট্যাপে পানি আসছে না, হাতটাও কেমন নড়বড়ে। অবশ্য সকলে এমন দেখে গিয়েছিল, মাকে বলে চাপে মাথায় ছিল না। এদিকে ঘাম ধুলে শরীর চ্যাটচ্যাট করছে, ও গোলায় তোয়ালে ঝুলিয়ে বাইরে এলো, ঢুকলো সোজা অয়নের ঘরে। ওখান থেকে শাওয়ার সেরে আসবে। দু ভাইয়ের রুম পাশাপাশি প্রায়, কিন্তু ওয়াশরুমের দৌড় ভিতর থেকে লাগানো, পানির শব্দ আসছে। অ্যাপ্রন, মোবাইল ফোন সব রাখা ঘরে। অয়ন ফিরেছে তাহলে। ইয়াসিরের অপেক্ষা করার ধৈর্য হলো না। সারাদিন বিত স্প্রো কেটেছে, যতই ব্যস্ত থাকুক অসহ্য লেগেছে সব কিছু। যার রেশ আরও বাড়ল এখন। বেরিয়ে আসতে নেবে আচমকা হাজির হলেন তনিমা। একগাল হাসি নিয়ে বলেন, তুই এখানে? আমি আরো ঘরে খুঁজে এলাম। ইয়াসিরের কপাল গোটানো। কেন? সকালে বলেছিলাম না কোথা আছে? ওহ, বলো। তনিমা একটা লম্বা শ্বাস নিলেন, শুরু করলেন খুশি খুশি গলায়, কাল রাতে তোর ছোট মায়ের সাথে আমার কথা হয়েছিল বুঝলি। ভেবে দেখলাম তোর আর তুষির বিয়েটা তো খুব অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে, মানে কেউই কিছুই জানতিস না। আবার তুষির জন্ম পরিচয় থেকে সব ভুল দেওয়া ওখানে, নামটাও তো। সেই দিক থেকে দেখতে গেলে বিয়েও তো বৈধ হয়নি। তো আমি আর ছোট তোদের আবার নতুন করে বিয়ে দেওয়ার কথা ভাবতেছিলাম। ছোটই তোর কাছে আমাকে বলতে পাঠালো, সে তো। ইয়াসির কথা কেড়ে নিল। আমি বলেছি? হ্যাঁ। বিয়ে নিয়ে আমি বলেছি ভাবতে তোমাদের? তনিমা স্ফুর্ত, চোখ মুখ দমে গেল। না মানে তুষি আর তোর বিয়ে তো এখন বৈধ না। তুষি ইয়াসিরের ঘরে ঢুকতে যাচ্ছিল, চৌকোটে থামলো ওপাশের ঘর হতে ছুটে আসা নিজের নাম শুনে। পরপরই শুনতে পেল ইয়াসিরের দগদগে কণ্ঠ, না হলে না। আমি তো বলিনি আমি তুষিকে বিয়ে করতে চাই, বা ওর সাথে অবৈধ বিয়ে আবার নতুন করে বৈধ করতে চাই। তাহলে তোমরা এত একবারই ভাবছো কেন? তনিমা অবাক হয়ে বললেন, এভাবে কেন বলছিস? আগে তো তুই তুষিকে মানতে চাসনি। ও চোর ছিল, বস্তিতে থাকতো, তাই কত কি বলতি সে সময়। এখন তো ও আমাদের বাড়ির মেয়ে, এইসব চুরি টুরিও করে না। তাই আমি ভেবেছিলাম এবার আর তোর কোনো আপত্তি থাকবে না। ইয়াসির চেঁচিয়ে উঠল, সব সময় তুমি নিজের ভাবনা আমার মধ্যে বসিয়ে দেবে না। একবার তোমার ইমোশনাল ব্ল্যাকমেলের জন্য বিয়ে স্টেজ অবধি গিয়েছিলাম, যথেষ্ট অপমান হয়েছে সেদিন। এখন আবার চাইছো এসব করে তুষিকে আমার উপরে চাপিয়ে দিতে? তুষি নিস্তব্ধ হয়ে বলল, চাপিয়ে দিতে মানে? ও কি ইয়াসিরের কাছে বোঝা? তনিমাও একই কথা বলেন, চাপিয়ে দেব কেন, তোর স্ত্রী বলেই না। ইয়াসির ফের কথা টেনে নেয়, এক্ষুনি না বলে বিয়ে বৈধ হয়নি, তাহলে কিসের স্ত্রী? সেই হিসেবে তুষি তো আমার কেউই না। তুষির বুককে দম করে লাগলো, কাঁপলো দুটোর স্বচ্ছ চোখ। ও কেউ না। ইয়াসির কঠিন স্বরে ঘোষণা দেয়, তুষিকে আমি পছন্দ করি না, আমার ভালো লাগে না ওকে। আর যার প্রতি আমার কোনো ভালো লাগা ভালোবাসা কিচ্ছুই নেই, তাকে নিয়ে আমি কেন একটা সংসার টেনে হিসেবে চালাতে যাব? তুষি থমকে গেল, থমকালো তার গোটা পৃথিবী। চোখের সামনে আস্ত আকাশ ভেঙে পড়ল যেন। মনে হলো ইয়াসির বলেনি, বিষ মেখে একটা ধারালো তীর ছুঁড়ে দিয়েছে, যা সপাটে এসে হৃদয়টা ছিন্ন ভিন্ন করে বেরিয়ে গেছে ওর। দুর্বলের মতো এক পা পিছিয়ে গেল সে। চোখ থেকে একটা জলের রেখা গড়িয়ে গলা অবধি নামলো। তনিমা হতবাক হয়ে বলেন, তোর তুষিকে পছন্দ না? না। তুষি আর কিছু শোনার সাহস হলো না। বুকের ভেতর নিঃশব্দে কিছু একটা গড়িয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে ওর সব আশা কল্পনা নিংড়ে নিচ্ছে যেন। মেয়েটা
তড়িৎ ঘুরে হাঁটা ধরলো। তন্মা কিছুক্ষণ চুপ করে চেয়ে রইলেন। ইয়াসিরের মুখের হাড় শক্ত, স্পষ্ট নিরেট কপালের ভাঁজ, ঠোঁট টিপে উপরের দাঁত ঘষছে নিচের পাটিতে। ভদ্রমহিলাও বুঝলেন না ওর এত রাগ কিসের, কিসের এত তপ্ততা। খুব আস্তে শুধালেন, তাহলে তুই এখন কি চাস? ইয়াসির দৃঢ় জবাব দিল। যাই চাই চাই, তবে তুষিকে চাই না। আর কিছু? যেতে যেতে তুষি শুনতে পেল এটুকু। ভেজা চোখে মরার চাউনিতে ফিরে চাইল আবার। মনে হলো কেউ একজন ওর গলার ভেতর হাত ঢুকিয়ে সব স্বপ্ন চিরকুটে টেনে বের করে ফেলল। এত যন্ত্রণা, এত ব্যথা। আচ্ছা, মানুষটা কি টের পাচ্ছে ওর অন্তরের হাহাকার? বুঝতে পারছে তুষি টুকরো টুকরো হয়ে যাচ্ছে, টুকরো টুকরো হচ্ছে ওর বুকটা? জানতে পারছে কিছু? ইউষা নিজের ঘরে যেতে নাই। হঠাৎ পথে বাঁধল অয়ন। শার্টের বোতাম আটকাতে আটকাতে আসছে সে। ইউষা চোখ নামি নিঃশব্দে পাশ কাটাতে নিল। তখনই ডাকলো সে।